কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা সকলেই জানেন আজকে মুখ্যমন্ত্রী বড়দিনের উপলক্ষে একটি বড় ঘোষণা করেছেন, যে একটা বড় উপহার দিয়েছেন তিনি রাজ্য সরকারি কর্মচারীদের। 4% ডিএর ঘোষণা করেছেন তিনি। পার্ক সিটি অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন তিনি। আজকে তিনি জানিয়েছেন 4% ডিএ দেওয়া হবে এবং যার জেরে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে 2400 কোটি টাকা সরকারের পক্ষ থেকে। এবং এর ফলে রাজ্য সরকার আরও মোট 10% ডিএ দিচ্ছে এবং যার ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা আগে যেটা ছিল তার থেকে খানিকটা কমছে। সেটা কমে এখন দাঁড়াচ্ছে 36%। যদিও আজকেই দীর্ঘদিন ধরে প্রায় 329 দিন ধরে শহরের রাস্তায় ডিএর দাবিতে যারা সরকারি কর্মচারীরা আন্দোলন করছিলেন, তারা নবান্নর সামনে তারাই তাদের ধর্ণা কর্মসূচি করতে চান। তাতে বাধা দেয় প্রশাসন, তারপর তারা আদালতের দ্বারস্থ হন। আদালত আজকেই তাদেরকে নবান্নর সামনে শর্ত সাপেক্ষে ধর্ণা কর্মসূচির অনুমোদন দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ডিএর ঘোষণা করেছেন। যদিও এই ডিএর ঘোষণার পরেও রাজ্য সরকারি যে যৌথ সংগ্রামী যে মঞ্চ, সেই মঞ্চের পক্ষ থেকে তাদের আহ্বায়ক জানিয়েছেন তারা তাদের অধিকারে বিশ্বাসী, তারা ভিক্ষাবৃত্তিতে বিশ্বাসী নন। ফলে এই বিষয়টি কোন দিকে যাবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিনে আমরা দেখেছি এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রায় 146 জন সাংসদ, দুটি সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবং তারপরে কেন্দ্রীয় সরকার একের পর এক গুরুত্বপূর্ণ বিল এই দুই কক্ষে পাশ করিয়ে নিচ্ছে। আজকেও গতকাল লোকসভায় পাশ হয়ে গিয়েছিল ন্যায় সংহিতা এবং আজকে রাজ্যসভায় তা পেশ হয়েছে। সেই বিষয়ে তার বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে সঙ্গে টেলিকম বিল, তার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচনী কমিশন নিয়োগ করার যে বিল, এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিল কোনো আলোচনা ছাড়া একেবারে পাশ হয়ে যাচ্ছে এই দুই কক্ষে। ফলে সেই বিষয়ে আদৌ গণতন্ত্রের যে মন্দির, সেই মন্দিরের শুচিতা পবিত্রতা কতটা রক্ষা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র নারায়ণ চক্রবর্তী, আপনাকে জানাই, আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। রয়েছেন ধনঞ্জয় মৈত্র ওরফে শক্তি মৈত্র, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। রয়েছেন বাম শিক্ষক নেতা স্বপন মণ্ডল। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই দুটি বিষয়ের মধ্যে প্রথমে যে মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আমরা শোনাবো প্রথমে দর্শকদের। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ অফ অল স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা। তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2400 কোটি টাকা লাগবে। আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না, তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি। 1,15,000 কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে। তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং
10% দিয়ে আফটার 19 হয়ে গেল। সুতরাং আগে যেটা ছিল 125 ওটা বেড়ে হবে 135। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন একথা। আমি প্রাথমিকভাবে এই বক্তব্যের একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, কিন্তু তার আগে আমি রাজনৈতিক দলের প্রতিক্রিয়াটা একবার দর্শকদের শোনাতে চাইবো। আমি আসবো প্রথমে নারায়ণ চক্রবর্তীর কাছে। কিভাবে দেখছেন এই ঘোষণাকে? বিজেপি মুখপাত্র নারায়ণ চক্রবর্তী। উনি 4% ডিএ যেটা ডিক্লেয়ার করলেন, সেটা যে উনি দয়া করলেন বা ভিক্ষে দিলেন, সেটা কিন্তু ওনার বক্তব্যে পরিষ্কার। আমি এখানে কয়েকটা ইনফরমেশান দিচ্ছি যে বিজেপি রুল স্টেট ইউপিতে 46%, অরুণাচল প্রদেশ 46%, চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি 46%, আসাম 46% এবং মহারাষ্ট্র 38% ডিএ দিচ্ছে। উনি এর আগে বলেছেন যে ডিএ আমরা দিতে বাধ্য নই, কিন্তু তা সত্ত্বেও ডিএর মামলা কিন্তু সুপ্রিম কোর্টে, হাইকোর্টে হেরে যাওয়ার পরে তারা সুপ্রিম কোর্টে গেছেন এবং সুপ্রিম কোর্টে সেই মামলা এখন বিচারাধীন আছে। এই অবস্থায় উনি এরকম বলে চলেছেন এবং টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এই স্টেটগুলো যেখানে 46% দিয়ে দিচ্ছে। ওর বক্তব্যের মধ্যে উনি যেটা বললেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো পর্যন্ত টাকা দেয়নি এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ঐচ্ছিক। রাজ্যের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক নয়। রাজ্যের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক না, সেটা এখনো কোর্ট বলেনি। সেটা না, কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে এবং সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন আছে। আমি সেটা বলেই নিলাম। এবার সুপ্রিম দেখুন কোর্টে কোনটা বিচারাধীন আছে? এই ডিএর মামলাটা। না, ভুল, এই ব্যাখ্যাটা ভুল হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে রোপা 2009 নিয়ে, রোপা 2019 নিয়ে কিন্তু কোনো মামলা হয়নি। স্বাভাবিকভাবে উনি যেটা বলছেন সেটাও বিতর্কিত কথা বলছেন। পরে আমার বক্তব্য শুনে বলছেন। আচ্ছা, আপনি তখন বলবেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে উনি এই 4% দিলে সেটা হবে 10%, আর যেখানে এখন মহার্ঘ ভাতা হচ্ছে 46%। তো উনি দয়াটা কি করছেন? উনি তো সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের পেটে লাথি মারছেন এবং ওনাকে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, এটা সর্বৈব ভুল কথা। এটা পরের প্রশ্ন, উনি অ্যাপিল করেছিলেন। আমরা প্রাথমিকভাবে বিজেপির প্রতিক্রিয়া আমরা শুনিয়েছি এবং তিনি একথা বলছেন। আমরা একবার শুনবো মনোজ চক্রবর্তী। মনোজ চক্রবর্তী তিনি তৃণমূল কংগ্রেসের যে সমর্থিত যে কর্মচারী সংগঠন রয়েছে, এই মনোজ চক্রবর্তী মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তার কি প্রতিক্রিয়া আমরা শোনাব। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনারদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। কোনো বিচ্ছিন্নভাবে নয়, যে নিয়ম এতদিন চালু ছিল, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের পজিশনকে কেন্দ্র করেই আমাদের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিরূপিত হতো, যেটা সর্বভারতীয় প্রেক্ষাপটে হচ্ছে। আমি আসবো বাম শিক্ষক নেতা, দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত স্বপন মণ্ডলের কাছে। স্বপনবাবু, এই যে যেটা আমরা শুনলাম, যেটা প্রাইস ইন্ডেক্স যেমন রয়েছে তার ভিত্তিতে এটা নিরূপিত হয়েছে, আপনারা কি তার মানে ভিন্ন মত পোষণ করেন? না, দেখো, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন সেটার উল্লেখ করে আমি বলি আর কি। উনি যেটা বলছেন যে ঐচ্ছিক ডিএ দিতে আমরা বাধ্য নই, এই কথাটা উনি বলছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে যার ভিত্তিতে উনি বলছেন সেটা হচ্ছে রোপা 2019-এর কথা উনি বলছেন। ঘটনাক্রমে আজ পর্যন্ত রোপা 2019-এ পে কমিশনের পক্ষ থেকে কী রেকমেন্ডেশন করা হয়েছে, সেই রেকমেন্ডেশনটা এখনও পাবলিকের কাছে আসেনি, প্রথম কথা এক। আর 2 নম্বর হচ্ছে যে একটা সংগঠন যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে, ইউনিটি ফোরাম, তাদের নেতা এখানে আরটিআই করেছিল, তাতেও দেয়নি সেই কপি। তারপরে হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্টে মামলাতেও জিতে গেছে যে পে কমিশনের রেকমেন্ডেশন, অভিরূপ সরকার কী রেকমেন্ডেশন দিয়ে গেছিলো সেই অরিজিনাল কপি আমাদের দিন। হাইকোর্টেও জিতে গেছে, উনি দেননি। উনি আবার কন্টেম্প্ট অফ কোর্ট করেছে, কয়েকদিনের মধ্যে সেটা আবার উঠবে, হয়তো উঠলে কপিটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি পে কমিশনের রেকমেন্ডেশনে কী ছিল সেটা দেখার জন্য। আর বাম আমলের আগে আমি যেটা বলছি, যেটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বাম আমলে বলেই গিয়েছিল রোপা 2009-এ যে বছরে দুটো সময়ে 6 মাস হ্যাঁ দিয়ে দেওয়া হবে। তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 11 সালে ক্ষমতায় এলেন, উনি সেই বাম সরকারের নিয়মকেও মানেননি
তিনি ডিএ দেননি, যে বকেয়াটা থেকে গেছে সেই টাকাটার ভিত্তিতে কিন্তু মামলাটা হয়েছে। 2019-কে নিয়ে মামলা হয়নি কিন্তু। দেখা যাক আজকের এই যে 329 দিন ধরে যারা এই বিষয়টি নিয়ে রাস্তায় বসে আন্দোলন করছেন এবং নবান্নের সামনে যারা 22 তারিখ থেকে তারা আন্দোলন করবেন কোর্টের অনুমোদন ক্রমে, তারা কি বলছেন? অর্থাৎ ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কি প্রতিক্রিয়া আমরা শোনাবো, ডিএ নিয়ে কি প্রতিক্রিয়া। একটা নৈতিক জয়, যে জায়গাটাকে বিগত 12 বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল, সেখানে গিয়ে কর্মচারীরা তাদের অধিকারের, তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন। এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক, যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে, তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেটানো এবং শোনা এবং মানুষের কথা এবং সমস্যা শোনা এবং তার সমাধান করার উদ্যোগ তিনি নেবেন। ওনার এই 40-এর মধ্যে 4 দেওয়াটা আসলে এই আন্দোলনটাকে আরও শক্তিশালী করলো। বাকি 36% হিসেবেও কিন্তু কর্মচারীরা চাইছেন। আগামীকাল নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ যেমনভাবে ছিল হবে, আরও শক্তিশালীভাবে হবে। রাজ্য সরকার যদি সান্টা ক্লজ হয়ে কোনো উপহার দিতে চায়, আমরা তার সেই উপহার গ্রহণ করার পক্ষপাতী নই। সরকারি আইন মেনে 1 জানুয়ারি 1 জুলাই ডিএ ঘোষণা করার নিয়ম, সেই অনুযায়ী ঘোষণা করুন উনি। আমরা ভিক্ষাবৃত্তি চাইছি না তো কারোর কাছে। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে, কি বলবেন? দেখুন, আমি যদ্দূর বুঝি, আমি এত টেকনিক্যালিটি জানি না, বাট আমি যদ্দূর বুঝি এদের বেসিক লড়াইটা হচ্ছে ডিএ নিয়ে। যখন এরা আন্দোলন শুরু করেছিল এই কুৎসা মঞ্চ, তখন এরা বলেছিল ডিএ মৌলিক অধিকার। ডিএ মৌলিক অধিকার হতে পারে না, কারণ ডিএ যদি মৌলিক অধিকার হতে হয় তাহলে প্রথমে গোদা বাংলা ভাষায় সরকারি চাকরিটাকে মৌলিক অধিকার করতে হবে। আর যাদের এই পুরো ডিএ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে সাবজুডিস হয়ে আছে, তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার আগে এত হতাশা কেন যে রাস্তায় বসতে হবে? আমি তো বলবো মমতা ব্যানার্জির উদারতা, যে যারা দিনের পর দিন সরকারি কর্মচারী হয়ে সরকারি মাইনে নিয়ে রাস্তায় বসে আছে, এদের এখন মাইনে বন্ধ করে দেয়নি। আজকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি শেষ করি তারপর বলবো, আজকে যে ডিএটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বড়দিনের আগে নতুন বছরের উপহার হিসেবে, সেই ডিএর সবচেয়ে লাভবান কারা হবে জানেন? যারা চাকরি করছে তারা না, যারা পেনশন তারা। আজকে নারায়ণবাবু এক্ষুনি বললেন যে কোন কোন রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট কত % দিয়ে দেয়। সেন্ট্রাল গভর্নমেন্ট তো পেনশন স্কিমটাই তুলে দিয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা পেনশন স্কিম, আমি সেটাই বলছি, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি পেনশন স্কিম তুলে দিচ্ছি, আমি ডিএ ম্যাচ করে দেবো, মানবে? আর যারা আজকে এখানে বলছে 4% ভিক্ষে আমরা চাই না, বা এত জোরালো আন্দোলন করছে, তাহলে কালকে তারা নবান্নের সেক্রেটারিয়েটে গিয়ে লিখিত দিক, আমরা এই 4% ডিএও নেব না, আমরা একেবারে 40%-এর জন্যই আন্দোলন করবো। একটা লোক যদি দেয়, আমরা এই আলোচনায় আসবো, এই প্রত্যেকেরই বক্তব্য থাকবে, আমরা প্রত্যেকের বক্তব্য শুনবো এই বিষয়ে। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, শুনবো, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টি, অর্থাৎ মহার্ঘ ভাতা 4% দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই বিষয়টি নিয়ে আমরা বক্তব্য শুনিয়েছিলাম মুখ্যমন্ত্রীর এবং যারা আন্দোলনের সঙ্গে ছিলেন তাদের, এবং আমাদের স্টুডিওতে থাকা তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম শিক্ষক নেতা। শুনবো কংগ্রেসের বক্তব্য, ধনঞ্জয় মৈত্র। দেখুন, মহার্ঘ ভাতা ডেয়ারনেস অ্যালাউন্সটা কি এটা আগে জানতে হবে। যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে দুটো থ্রু আউট দ্য ইয়ার দুবার ডিক্লেয়ার করার কথা। এখন কোন স্টেট কাকে দিচ্ছে না দিচ্ছে, দীর্ঘদিন ধরে এই লড়াইটা চলছে, এবং লড়াইয়ে কখনো এটা হাইকোর্ট, কখনো হাইকোর্ট থেকে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, এখন সেটা সাবজুডিস হয়ে আছে, হয়তো ফেব্রুয়ারিতে তার হিয়ারিং শুরু হবে। আমি আপনাকে একটা কথা বলি, যে দৈনন্দিন জিনিসের মূল্যবৃদ্ধি যেভাবে বৃদ্ধি হচ্ছে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাতে ডিএটা অবশ্যই সরকারি কর্মচারীদের সর্বস্তরের এবং পেনশনারদের পাওয়া উচিত। এখন 6% ছিল, অ্যানাদার 4% অন দ্য ইভ অফ এক্সমাস। অ্যালান পার্কে অনারেবল চিফ মিনিস্টার আজকে বলেছেন, এই অনারেবল চিফ মিনিস্টার একসময় বলেছিলেন যে ডিএ কখনো নৈতিক অধিকার হতে পারে না বা আইনগত অধিকার হতে পারে না। এটা একটা বিতর্কের ব্যাপার।
ঘেঘুর করতে না বলেছিলেন। কিন্তু আমি একটা কথা বলি, আমি প্রথমেই বলেছি যে আমার যদি কোনো জায়গা ইন্টারাপ্ট করার আপনার ইচ্ছে থাকে আপনার বক্তব্যের সময় আমি কংগ্রেস প্রতিনিধি হিসেবে বলবেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে আজকে লেট দ্য নেভার, আমি বলি যে এটা দয়া, দান, ভিক্ষা, এইগুলো এই যে যিনি বললেন, দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একটা ন্যায্য দাবি দাওয়ার জন্যে আমি আন্দোলন করছি। আন্দোলনটা আমি রাজপথে নিয়ে এসেছি, আন্দোলনটা রাজপথে নিয়ে এসে সেটাকে বাস্তবায়িত। আপনি কি মনে করেন যে এই আন্দোলনকারীদের চাপেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 4% দিয়ে দিলেন? না, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি না, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি না, এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলছি, আবার বলছি যে ডিএটা একটা কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। অধিকারের মধ্যে পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঐচ্ছিক বিষয়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টিভঙ্গিতে বলতেই পারেন, কারণ সবার দৃষ্টিভঙ্গি এক নয়। আসবো নারায়ণ চক্রবর্তীর কাছে। আজকে এই আন্দোলনকারীরা 329 দিন ধরে আন্দোলন করছেন, আজকে কোর্ট তাদের নবান্নের সামনে ধর্ণা করার অনুমোদন দিয়েছে। আপনি কি মনে করেন এই আন্দোলনের তাদের আন্দোলনের চাপেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই দিনে এই ঘোষণাটা করলেন? দেখুন, মনে করা না মনে করার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চারদিক থেকে প্রেসারে থাকছেন তখন এইটাও একটা প্রেসার হিসেবে ধরে নিচ্ছি। তবে এই ভিক্ষে তারা তো আপনি শোনালেন যে যারা আন্দোলন করছেন তারা বলছেন আমরা এই ভিক্ষে রিফিউজ করি, আমরা চাই বছরে 2 বার ডিএ, এবং যেই রেটে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দিচ্ছে সেই রেটেই আমরা ডিএ চাই। যে কথা বলছেন বিজেপির মুখপাত্র, আমরা শুনবো বাম শিক্ষক নেতা এবং তৃণমূলের উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনী, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে আজকে, এই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা নবান্নর সামনে তারা ধর্ণা কর্মসূচি করতে চেয়েছিলেন এবং সেই বিষয়টি প্রশাসন বাধা দেওয়ায় তাদের আদালতের দ্বারস্থ হতে হয়। এবং আমি রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে জানতে চাইব যে এইখানে প্রশাসন বারংবার বাধা দেয় কেন? দেখুন, নবান্ন হচ্ছে আমাদের প্রশাসনিক হেডকোয়ার্টার রাজ্যের, সেটা তো তৃণমূলের কংগ্রেসের সাথে তার কোনো সম্পর্ক নেই। সেখানে মুখ্যমন্ত্রী বসেন, নবান্নর চারিপাশে সাধারণ মানুষও জানে 365 দিন 144 ধারা থাকে, রাইট? এবার সেখানে হাইকোর্ট ইন দেয়ার উইজডম যে বিচারপতি পারমিশন দিয়েছেন, আমি জানি না কি শর্তে দিয়েছেন, আশা করি তিনি এই শর্তগুলো, কিন্তু যে কথাটা আপনি বললেন রিজু, ঠিক একই কথা আজকে বিচারপতিও বলেছেন যে 144 ধারার মধ্যে রাজভবনের সামনে হতে পারলে নবান্নের সামনে কেন নয়। কারেক্ট। আজকে তিনি যখন পারমিশন দিয়েছেন নিশ্চয়ই তিনি সেরকমই শর্ত রেখেছেন, কারণ ধরুন একটা সভা করতে গিয়ে আমরা তো রাজভবনের সামনে ধর্ণা করেছি, কিন্তু সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়নি। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। আজকে যদি এই পারমিশনের জন্য কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয় বা চিফ মিনিস্টার সিকিউরিটিতে কোনো বিঘ্নতা ঘটে, তার দায় তো আদালতকেও নিতে হবে। আজকে আন্দোলনটা একটা গণতান্ত্রিক অধিকার। আপনি যদি দিল্লির যন্তর মন্তর দেখেন, রোজ 10টা বিভিন্ন সংগ্রামী এরকম মঞ্চের 100টা করে ধর্ণা হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু কিছু জায়গা আছে, আজকে ধরুন তৃণমূল কংগ্রেস যদি বলে রাষ্ট্রপতি ভবনের সামনে ধর্ণা করব, বা যদি বলে সাংসদের সামনে পাবলিক ধর্ণা করব, যদি বলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা করব, সেটা কি কোর্ট পারমিশন দেবে? তো এখানে যখন কোর্ট দিয়েছে, নিশ্চয়ই কোর্ট ইন দেয়ার উইজডম বুঝে শুনে দিয়েছে, বা সেরকম স্ট্রিক্ট গাইডলাইন দিয়েছে যেখানে সিএম সিকিউরিটি প্রোটোকল বিঘ্নিত হবে না। আমি আসবো নারায়ণ চক্রবর্তীর কাছে। হ্যাঁ, আমি আসবো স্বপন বাবু। আমি নারায়ণ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ক্ষেত্রে রাজ্য সরকার একদিকে যেমন একটা আন্দোলনের চাপ বলে, যারা সংগ্রামী যৌথ মঞ্চ তারা বলছেন যে আন্দোলনের একটা জয় হলো, অর্থাৎ আন্দোলনের চাপেই মুখ্যমন্ত্রী রাজি হলেন, এবং সামনে লোকসভা নির্বাচনও রয়েছে, সেই জায়গাতেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্যার বলার আগে আমি জাস্ট 2 সেকেন্ড নিচ্ছি। এই যে কথাটা আপনি বললেন আর যে যৌথ মঞ্চ না কুৎসা মঞ্চের ভাস্কর যে কথাটা বললো, দুটোই একটা অক্সিমোরন হয়ে গেছে। একদিকে বলছে আমাদের নৈতিক জয়, আমরা 4% পাচ্ছি, উল্টো দিকে বলছে আমরা ভিক্ষে চাই না। আগে বাবা ঠিক করো কি চাই, এবার স্যার বলতে। ঠিক আছে, নারায়ণ চক্রবর্তী বলুন। হ্যাঁ, আপনি কথাটা শেষ করেননি। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে কি, এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে 1 জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে আরো 4%, সেটা একটা ডিভিডেন্ড তো অবশ্যই দেবে। আপনারা কিভাবে দেখছেন সেই বিষয়টিকে? আমার মনে হয় এটা ডিভিডেন্ড দেবে না, বরঞ্চ উল্টোটাই হবে। তার কারণ হচ্ছে
এর মধ্যেই কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কাছে যা খবর আছে তাতে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন শুধু নয়, সাধারণ লোকও বীতশ্রদ্ধ যে 46%-এর জায়গায় এটাকে 4% এসে 10%-এ দাঁড়ালো। মানে আমাদের স্টেটের 10 আর অন্য জায়গায় 46%। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গিতে এটা ভিক্ষে, কিন্তু ডিএটা কখনো দয়ার দান নয়। সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আগেও প্রমাণিত হয়েছে যে এটা দয়ার দান বা ভিক্ষে নয়। বেশ, আসবো আমি বাম শিক্ষক নেতার কাছে। স্বপনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী এক কথা বলেছেন ঐচ্ছিক বিষয়, সেটা নিয়ে আপনি আপনার বক্তব্য রেখেছেন, কিন্তু এটাও ঘটনা রাজ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সেই বক্তব্য শোনালামও যে তিনি বিপুল টাকা এখনো পর্যন্ত কেন্দ্রের ঘরে বকেয়া পড়ে রয়েছে, তার মধ্যেও এটা দিচ্ছেন। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই সরকারের আমলে, মমতা ব্যানার্জির আমলে মহার্ঘ ভাতাটা কিন্তু সত্যি সত্যি মহার্ঘ হয়েছে। আজকে যে 4% ডিএটা ডিক্লেয়ার করেছে, এটা মানে মরুভূমিতে কয়েক ফোঁটা বৃষ্টিই বলতে পারেন আর কি। আর উনি বকেয়া টাকার কথা বলছেন কেন্দ্রের কাছে। আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি যে সরকারি কোনো প্যাডে সত্যি সত্যি কত টাকা বাকি আছে সেন্ট্রালের কাছে, সেই তারা কিন্তু প্রকাশ করেছে, আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত। মানে আমাদের কাছে সেরকম কিছু রেকর্ড নেই, কিন্তু ওনারা মুখে বলে যাচ্ছেন, রাজনৈতিক মঞ্চে প্রচার করছেন। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, আমরা হিসেব করে দেখেছি যে গত 12 বছরে এই সরকারের আমলে সরকারি কর্মচারী, অধিগৃহীত সংস্থার কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মীদের এবং পেনশনারদের বকেয়া পাওনা না দিয়ে বা ডিএ না দিয়ে 1,60,000 কোটি টাকা লাভ করেছে। 1,60,000 কোটি টাকা অ্যামাউন্ট আমি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের, আপনি যে বক্তব্যটা রাখলেন, আমি আসবো শক্তি মোর্চার কাছে। আমি আপনার কাছে আমার প্রশ্ন যে এই মুহূর্তে এই রাজনৈতিক মহল, মানে তৃণমূল বিরোধী রাজনৈতিক মহল এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও এর আগে 329 দিন ধর্নার মাঝে একসময় বলা হয়েছিল, যেহেতু সরকারি কর্মচারীদের সংখ্যাটা খুবই কম, সেই তুলনায় অসংগঠিত ক্ষেত্রটা অনেক বড়, ফলে অসংগঠিত ক্ষেত্রকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উদ্গ্রীব বা তৎপর, এদের প্রতি সেই টাকাটা দিয়ে তাদের খুব একটা কিছু লাভ নেই। সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টা খুব একটা নজর নেই? আপনি কি মনে করেন? মানে ওদের এই বক্তব্যটা কি আপনি সহমত? দেখুন, আলোচনা হচ্ছে, আলোচনা আপন গতিতে এগোচ্ছে। আমি একটা জিনিস বুঝি, আমি একই সঙ্গে আমার দুটো মুখ থাকতে পারে না। আমি আন্দোলন করব, আন্দোলন করে আইদার আমি বলবো আনটিল অ্যান্ড আনলেস আমি আমার একটা অপটিমাম জায়গায় ডিএ ডিক্লেয়ার না হলে নেব না। না না, আমি সেটা বলছি না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কি এই কারণেই এটা, নাকি টাকা নেই বলেই দিতে পারছেন না? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা আমি বাম শিক্ষকের যিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বলছেন কেন্দ্রের বঞ্চনা, এটা আগে বামপন্থীদের থেকেও আমরা শুনেছি, বৈমাতৃসুলভ আচরণ, এই কথাগুলো আমরা শুনি। কিন্তু একটা কথা জানা দরকার যে সত্যি যদি প্রকৃত অর্থে, এবং আমাদের সভাপতি এবং কংগ্রেসের বিরোধী দলের নেতা অধীরবাবুও বলেছেন যে উনি বলুন, তাহলে আমরা গিয়ে একসঙ্গে সম্মিলিতভাবে দিল্লিতে দরবার করব। সে একটা ব্যাপারটা হচ্ছে কি, হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসিতে সরকারের যেমন একটা দায়িত্ব থাকে, বিরোধীদের ঠিক সমপরিমাণ দায়িত্বটাই থাকে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে কথা বললেন তার প্রেক্ষিতে তৃণমূলের প্রতিক্রিয়াটা নেই এখনো পর্যন্ত, কিন্তু যে কংগ্রেস যে কথাটা বারংবার বলেছিল যে রাজস্থান গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বকেয়া প্রাপ্য আদায় করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেই পথে হাঁটলো না, তারা এখনো রাজনীতির পথে হাঁটছে, যারা আদতে বিলম্বিত হচ্ছে ওই দুর্দশাগ্রস্ত মানুষগুলোর বকেয়া প্রাপ্য পাওয়া। দেখুন, দুটো স্যারকেও আমি জবাব দিতে চাই। প্রথম কথা হচ্ছে, যে টাকাটা বাকি আছে বাংলার 100 দিনের টাকা, আবাসের টাকা, আর আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে বলি, এখন কেন্দ্র সরকার NRHM এর টাকাও বন্ধ করে দিয়েছে। এবার সেই টাকাটা তো পুরোটা কেন্দ্রীয় সরকারের না। আর আপনাদের একটা যে, মানে দর্শকদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টাকাটা মোদিজির পৈতৃক টাকা নয়, এই টাকাটা মানুষের টাকা, যে বাংলার থেকে যে কর তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার, সেখান থেকে টাকাতে। আর এই যে হকের লড়াই, যেটা মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি আন্দোলন, রাজভবন, তারপর প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে, এই যে 100 দিনের কাজের টাকায় যে বঞ্চিত মানুষ বা আবাসের বঞ্চিত মানুষ, তারা কিন্তু শুধু তৃণমূলের কর্মী এটা নয়, আমি বলছি, কারণ আমরা চাইছি
যে টাকাটা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আদালতে গেলে এটা হতে পারে যে এটা বহু বছরের জন্য পিছিয়ে যেতে পারে। আমরা রাজস্থান গভর্নমেন্ট তো পেয়েছে, রাজস্থান গভর্নমেন্ট একটা আংশিক টাকা পেয়েছে। আমরা জানি যে আমরা কেন্দ্রীয় সরকার যেখানে এইভাবে কাজ করছে, যদি নরেন্দ্র মোদী এই লাস্ট বৈঠকে যেটা বলেছেন যে কেন্দ্রীয় আধিকারিক আর রাজ্য আধিকারিককে আমি একটা সময়সীমা বেঁধে দেবো যাতে বাংলার সাথে বঞ্চনাটা না হয়, আমরা আশাবাদী। আমরা চাই বাংলা মানুষ তার টাকা পাক, তার অধিকার পাক, আমাদের লড়াই কাছে আসুক, বহু মানুষ তাতে উপকৃত হবেন। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনার সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে মহার্ঘ ভাতা নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় আলোকপাত করতে চেয়েছিলেন বিজেপির মুখপাত্র আসবু নারায়ণ চক্রবর্তীর কাছে। বলুন। আমরা শুনলাম এবং আমরা জানি যে 3 পাতার একটি চিঠি মমতা দেবী দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী। তো প্রধানমন্ত্রী তার সব বক্তব্য শুনেছেন এবং কত লক্ষ কোটি টাকা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি বলেছেন যে আমার ডিপার্টমেন্টের থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে আপনাদের পার্টি এবং প্রশাসনে এত দুর্নীতি হয়েছে, টাকা এত নয় হয়েছে যে তার ইউসি আপনারা ঠিকমতো দিতে পারেননি, আপনাদেরকে সে ব্যাপারে কোয়ারি করা হয়েছিল। মমতা দেবী তখন উত্তর দিয়েছেন 155 বার আমরা সেই কোয়ারির 155 বার রিপ্লাই দিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, সেই রিপ্লাইগুলো কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা যেখানে অ্যাডমিনিস্ট্রেশনে গেছে তারা কিন্তু তাতে সন্তুষ্ট নন, তারা এগুলো নিয়ে বসবেন। সবচেয়ে ভালো হয় আপনি বা আমি কেউই এমন পজিশনে নেই যে এগুলো নিয়ে আলোচনা করার মতো। আমাদের দুদিকের প্রপার যারা অফিসার্স, যারা ব্যাপারটা ডিল করছেন, তারা একসঙ্গে বসে কিভাবে আইন মেনে ইউসি দেওয়া যায় সেটা তারা ঠিক করুন। সেটা করার পরে তখন দেখা যাবে যে আমরা দিচ্ছি। তবে আপনি নিশ্চিত থাকুন লোকসভা ইলেকশনের আগেই সমস্ত টাকা ছেড়ে দেবেন। আমি শুধু একটাই কথা বলবো, আমার নিশ্চিন্ততার কিছু না, যেটা ঘটনা আমি সেটা জানালাম। আমার প্রথম দেখা হলো, আমি প্রথমে একটু চমকে গেছিলাম যে এত সজ্জন ব্যক্তি বিজেপির মুখপাত্র, তো আমি একটু চমকে গেছিলাম। এখন আমি বুঝলাম যে না, ওনার বিরাট লেভেল, কারণ ওই মিটিংয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া শুভেন্দু অধিকারী কেন, অমিত শাহ ছিলেন না। তো প্রধানমন্ত্রী কি বলেছেন আর মমতা ব্যানার্জি কি রিপ্লাই দিয়েছে, এই তথ্য যদি ওনার কাছে থাকে তাহলে আমরা ওনার কাছে শিশু। আমি তো জানি না কোনো নিউজ মিডিয়া এএনআই বা পিটিআই এর কাছে এই তথ্য নেই। তো এগুলো সব যারা আপনাকে পাঠাচ্ছে করবেন না সাহেব, ওটা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে যা খুশি তাই বলবেন, চিরকাল উনি বলে এসেছেন। আমরা ফেস করেছে, আজকে কংগ্রেসও ফেস করেছে, এখন আমরা ফেস করছি। এবার সেই নাটকটা চালিয়ে যাচ্ছে। অবশ্যই আমরা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুনলাম, 4% দেওয়া হবে এবং তাকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা পরবর্তী বিষয়ে অবশ্যই যাব, যে পরবর্তী বিষয়টা নিয়ে আপনাদের আগেই আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে বিরোধী শূন্য সংসদে একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে যাচ্ছে। একদিকে যেমন ন্যায় সংহিতা লোকসভায় পাশ হয়ে গিয়েছে, টেলিকম বিল পাশ হয়েছে, মুখ্য নির্বাচনী কমিশনারকে নিয়োগ করার ক্ষেত্রে যে বিশেষ বিল, যে পরিবর্তন হয়েছে আইনে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিলগুলো বিরোধী শূন্য সংসদে পাশ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে কিভাবে দেখা হচ্ছে? আজকে যখন ন্যায় সংহিতা রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কি বলেছেন আমরা প্রথমে একবার শোনাবো দর্শকদের। कई लोग बाहर सवाल करते हैं, यहाँ तो बैठे नहीं है, यहाँ बैठकर पूछते तो मैं जवाब भी देता, मगर मैं तो बाहर भी सुनकर आता हूँ और मानता हूँ कि मेरा दायित्व है कि सार्वजनिक रूप से पूछे गए सवालों का जवाब देना चाहिए। वो कहते हैं कि नए कानून की जरूरत क्या है, उनको स्वराज का मतलब ही मालूम नहीं है। स्वराज का मतलब स्वशासन से नहीं होता है। स्व शब्द सिर्फ शासन से जुड़ा हुआ नहीं है। स्वराज मतलब स्वधर्म को आगे बढ़ाए वो स्वराज है, स्व भाषा को आगे बढ़ाए वो स्वराज है, स्व संस्कृति को आगे बढ़ाए वो स्वराज है, और वो स्व शासन को जो प्रस्तापित करे वो स्वराज है।
আমরা এই আলোচনায় থাকব। আমরা প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনালাম, যেখানে তিনি বলছেন আজকে যদি বিরোধী সাংসদরা উপস্থিত থাকতেন, যদি তারা গন্ডগোল না করে সংসদ থেকে বেরিয়ে না যেতেন, তাহলে তারা আজকে আমায় প্রশ্ন করতে পারতেন, আমি তাদের উত্তরও দিতে পারতাম, কিন্তু তারা এই মুহূর্তে সংসদে নেই, ফলে এই বিষয়ে আলোচনা হচ্ছে না, ফলে বিলটির কথা জানিয়েছেন এবং স্বরাজ শব্দের ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কতটা সঠিক, কতটা বেঠিক, কি ভাবছে শাসক এবং বিরোধী মঞ্চ, আমরা সেই আলোচনায় ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি এই বিরোধী শূন্য সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ নিয়ে আলোচনায়। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে বিরোধী শূন্য সংসদে একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ নিয়ে যে মনোভাব ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার যেটা প্রকাশ করেছে তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুনবো তার প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্রের কাছ থেকে। প্রথমে আমি ওই আমাদের কমিউনিস্টদের পক্ষ থেকে যেটা উঠেছিল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নাকি আমাদের জাতীয় পতাকাকে মান্যতা দেয় না, সেটা উনি কোথার থেকে পেয়েছেন জানি না। হ্যাঁ, তো ন্যায় সংহিতা আর মনুসংহিতা একই কি আলাদা সেটা উনি সেগুলো না জেনেই বলেন। এবং কমিউনিস্টরা যে ভারতের জাতীয়তাবাদকে কখনো স্বীকার করে না, সেটা প্রথমে সিপিআইয়ের, তারপরে এখন সিপিএমের দপ্তরেও রাখা এবং তাদের অ্যাকসেপ্টেড গঙ্গাধর অধিকারী থিসিসেই আছে। এবং তারা ভারতবর্ষকে বিভিন্ন রাজ্যের সমাহার বলেন, তারা দেশের কথা বলেন না, এই এক। আর আমি খুব ছোট্ট করেই বলতে চাই যে যেগুলোর কথা বলা হচ্ছে কংগ্রেসের কথা, যে কংগ্রেসও কিন্তু যখন তাদের মেজরিটি ছিল তখন এই একই রকমভাবে তারা বিল পাস করেছে। আর তৃণমূল তারা ক্ষমতায় আছে একটিমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানে আমরা দেখি বছরের পর বছর ধরে এবারেও কেন সদনের বাইরে ওই কি সদনের ভেতরে যখন বন্দে মাতরম হচ্ছিল তখন তারা বাইরে স্লোগান দিচ্ছিলেন বলে তাদেরকে সবাইকে বের করে দিয়ে সেখানে যখন বিল পাস হয় সেই বিল পাস হওয়াটা অন্যায় নয়। এই রকমভাবে ডাবল স্ট্যান্ডার্ড যদি যেই পলিটিক্স এবং যে পলিটিশিয়ানরা করেন সেই পলিটিশিয়ানদের জন্য আগামী ভারতবর্ষে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি বলবেন, আপনার কাছে আসছি। আমি বলছি 2019-এ যখন দ্বিতীয়বার আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন যে আমি আশা করব বিরোধীরা সক্রিয় হবেন এই সংসদে, এই সংসদ বিরোধীদের। এবং সেক্ষেত্রে আমরা যে দেখলাম যে ভারতীয় জনতা পার্টি কিন্তু এসে যে বিষয়গুলি, যে রীতিগুলো সংসদে ছিল, যে কোনো একটা নতুন বিল আসবে তার দুদিন আগে সেই বিষয়টি সম্পর্কে সমস্ত দলের সাংসদদের জানানো হবে এবং তারপরে সেই নির্দিষ্ট দিনে তা আলোচনার পর তার পাশ হবে বা সংসদীয় স্থায়ী কমিটিতে যাওয়ার বিষয়টিও ছিল। বিজেপি আসার পর যে ক্ষেত্রে কাশ্মীরের 370 ধারা যেদিন পেশ হয় সেদিন পাশ করিয়ে নেওয়া হয়। প্রথমে 3 কৃষি আইনের ক্ষেত্রে প্রথমে অর্ডিন্যান্স জারি করা হয়, তারপরেই 3টে বিল পাশ করিয়ে নেওয়া হয়। যে সরকার যে অর্থ বিলের মাধ্যমে একাধিক বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে, সংসদে কোনো প্রকার আলোচনা ছাড়া নোট বাতিলের মতো বড় মাপের আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে সংসদের স্থায়ী কমিটিতে পাঠানোটা ভুলেই গিয়েছে। এটাকে আপনি বলছেন গণতন্ত্র? আমি এর প্রত্যেকটা জবাব দিচ্ছি। প্রথম বলি, সংসদে এখন যেহেতু সেটা পাস্ট কয়েক বছর আগের ঘটনা, নোট বাতিলের কথা, কিন্তু অনেক আগে কংগ্রেসের সময়ে কিন্তু 1000 টাকার নোট বাতিল হয়েছিল যখন, তখন কিন্তু সংসদে আগে জানানো হয়নি। পৃথিবীর কোনো দেশেই নোট বাতিল হলে সেটা আগে সংসদ থেকে পারমিশন নিয়ে দিনক্ষণ ঠিক করে বাতিল করা হয় না, তাহলে বাতিল করার পারপাসটাই বন্ধ হয়ে যায়। নাম্বার 2 এক। তারপরে আরেকটা জিনিস, হ্যাঁ, নরেন্দ্র মোদী প্রথম 2019-এ এসে যখন বলেছিলেন সে কথা, তারপরে বিরোধী নেতাদের আমাকে বলতে বাধা দিচ্ছেন, আপনার অসুবিধা তো তখন যেটা বলেছিলেন, তারপরে বিরোধীদের একটা জিনিস ধরে নেওয়া হয়। দেখুন, একটা সবসময় মনে রাখতে হবে, আমাদের সরকারি থেকে বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরির বিভিন্ন পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে সিলেকশন প্রসিজিয়ার থাকে, কিন্তু আমাদের এমপি হতে গেলে কিন্তু সেরকম কোনো শিক্ষা দীক্ষা বা কোনো সিলেকশনের ব্যাপার থাকে না। সুতরাং বিরোধীদেরও কিন্তু বিরোধী মতের
যোগ্য করে নিজেদের তৈরি করতে হবে। তারা তার মানে গিয়ে কি যোগ্য নেই? বিক্রি করবেন, না, না, ক্যারিকেচার আপনার কাছে করবেন, কিন্তু তার মানে টিটকিরি উত্তরটা দেবেন। পেলাম না। এই সরকার কিন্তু অর্থ বিলের মাধ্যমে লোকসভায় পাস করিয়ে নিয়েছে, যা রাজ্যসভায় পাস করানোর প্রয়োজন হয় না। আপনারা একের পর এক এই ঘটনা ঘটেছে। ঋজু দত্ত, অর্থ বিল পশ্চিমবঙ্গে একাধিকবার বিরোধীদের বের করে দিয়ে অর্থাৎ যেগুলো খারাপ সেই কাজগুলো আপনারা নকল করবেন। আপনি বলছেন এটা সঠিক নয়, আপনি বলছেন এটা ঠিক নয়, অথচ বিজেপি গভর্নমেন্ট সেটাকে নকল করছে। আমি সে কথা বলিনি, আমি বলছি যে অ্যাসেম্বলি বা পার্লামেন্টের প্রসিজিয়ারের মধ্যেই আছে। আমি পার্লামেন্টে এখন কি হচ্ছে আমি বলি, যখন বিজেপি আর কংগ্রেসের উদাহরণ দিচ্ছিল, আমি কংগ্রেসের সময় টেনেও বলছি, আগে কংগ্রেসের সময় এক একটা বিল পাস হতে 1.5 থেকে 2 ঘন্টা হতো ডিবেট, আলোচনা। এখন পার্লামেন্টে অ্যাভারেজ বিল পাস হচ্ছে 10 মিনিটে। আগে কংগ্রেস জামানায়, মানে প্রি 2014 পোস্ট 2014 বলছি, প্রি 2014-এ 10টার মধ্যে 7টা থেকে 8টা বিল যেত স্ট্যান্ডিং কমিটিতে, এখন যাচ্ছে 2টো বিল স্ট্যান্ডিং কমিটিতে। আগে বিল স্ক্রুটিনিতে যেত 10টার মধ্যে 7টা, এখন লাস্ট 100টা বিলের মধ্যে একটাও স্ক্রুটিনিতে যায়নি। ওয়াই? দ্য রিজন ইজ দিস। এটাকে বলে ব্রুট মেজরিটির আতঙ্ক। আপনার কাছে যখন ব্রুট মেজরিটি থাকবেন, আপনি গণতন্ত্রকে পদপিষ্ট করে দেবেন, আপনি বিরোধীদের আওয়াজের গলাটি। আমার একটু বলতে আসবো কংগ্রেসের কাছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কথা বললেন না উনি, একটা আমি অদ্ভুত লাগলো অধ্যাপক মানুষ হয়ে, কংগ্রেস এটা করেছে তাই বিজেপি এটা করছে, আমি করিনি, আমি সেটাকেই উনি মানে এস্টাবলিশ করতে চাইছেন। আমি আপনাকে একটা কথা বলি, যে উনি বললেন না যে মিথ্যে প্রতিশ্রুতি, নোটবন্দি কখন বলে না, হঠাৎ রাত্রি 8:30টার সময় ফিনান্স মিনিস্টার থাকা সত্ত্বেও একটা জায়গায় বসে দেখলাম প্রধানমন্ত্রী অ্যানাউন্স করছেন যে 2000 টাকার ডিনোমিনেশন বাতিল করে দেওয়া হলো, তার জন্য কত মানুষ মারা গেল, কটা কালো টাকা বাজার থেকে উদ্ধার হলো, বছরে 2 কোটি চাকরি, অ্যাকাউন্ট না খাউঙ্গা না খানে দোঙ্গা। আমি বলছি শুধুমাত্র সংসদকে কিভাবে এড়িয়ে যাওয়া। সংসদে না, আমি শিক্ষকদের কাছে শুনেছি, দাদা শুনেছি, বাকিদের বক্তব্য শুনতে হবে, সময় তো কম। স্বপন মণ্ডল, সংসদকে এড়িয়ে যাচ্ছে একটাই কারণে, আতঙ্কগ্রস্ত নরেন্দ্র মোদী, তাই কারণ কথা শুনতে চাই। দেখুন, বিজেপির প্রতিনিধি যিনি বলেছেন গঙ্গাধর অধিকারীর কথা, আমি পরিষ্কার করে বলতে চাই, গঙ্গাধর অধিকারী যে কথাটা বলেছিলেন সঠিক বলেছিলেন। ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। আমরা সমস্ত রাজ্যের যে স্বাধিকার আছে, বৈচিত্র্য আছে, সেটা আমরা স্বীকার করি। বিজেপি যেটা মনে করে না, তারা এক রঙে সারা দেশকে রাঙিয়ে দিতে চায়। আমরা এর প্রতিবাদ করছি এই চ্যানেলে বসে, বিজেপির এই নোংরা রাজনীতির প্রতিবাদ করছি আমরা। এক। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে চায়েওয়ালা চা বিক্রি করতে করতে ক্ষমতার শীর্ষস্তরে এসলেন। উনি নিজেকে বলতেন যে আমি গরিব পরিবারের ছেলে, আমি সংগ্রাম করে উঠে এসেছি। আজকে সেই গরিবকেই তিনি পথে বসিয়ে দিয়েছেন, সারা দেশকে তিনি বিক্রি করছেন শিল্পপতিদের কাছে, কর্পোরেট সেক্টরের কাছে। বিষয়টা সংসদ নিয়ে আলোচনা হচ্ছে, অন্য রাজনীতির কথাটা নয়। আমি নারায়ণ চক্রবর্তীর কাছে আসছি, শুনেছি আপনি যে কথা বলছেন, যে এই যে সাসপেনশন, দ্বিতীয় ইউপিএ সরকারের সময়, মনমোহন সিং এর সরকারের সময়, বিজেপি তখন বিরোধী আসনে, তারা একের পর এক বিষয়ে জবাব চেয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে জবাব দেওয়া হয়নি। মনমোহন সিংকে আপনারা বলেছেন সাইলেন্ট প্রধানমন্ত্রী, সাইলেন্ট মোডে চলে গেছে মোবাইলের মতো। তা সত্ত্বেও মনমোহন সিং প্রায় 50-এর বেশি সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মনমোহন সিং এর বিরুদ্ধে আপনাদের এই অভিযোগ ছিল, আপনারা একের পর এক অধিবেশন চলতেই দেননি, কিন্তু আপনাদের সাংসদরা সাসপেন্ডও হননি। কি বলবেন? আমি এটার কোনো প্রতিবাদ বা কিছু বলছি না, কারণ সেটা আপনি যেটা বললেন ঘটনা বিবৃত করলেন। আমি শুধু বলতে চাই যে এই যে ব্রুট মেজরিটিতে পাশ করিয়ে নেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় 2011 থেকে দেখেছি, আর তার আগের 34 বছরে দেখেছি। 2000 না, তার আগের 34 বছরে দেখেছি না, কখনোই হয়নি, প্রেসিডেন্স কখনোই হয়নি। এটা একদম ভুল কথা, একদম ভুল কথা। আপনারা ইলেকশনের নারায়ণবাবু, তৃণমূল বলছে নরেন্দ্র মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অনুসরণ করছে, ভালো লাগছে নরেন্দ্র মোদীর কাছে দেখা করতে। একটা কথা, ব্যাপারটা হচ্ছে আমি অধ্যাপক মানুষ, বিভিন্ন লেখেন, কাগজ সংবাদপত্রে, আমি বলছি শুধু একটা কথা, আবার বলছি, নরেন্দ্র মোদী যা বলেছিলেন আস্তে আস্তে তার অরিজিনালটা যখন বেরিয়ে আসছে মানুষের কাছে না,
এই যে ব্রুট সব মেজরিটি মিথ্যা কথা। ব্রুট মেজরিটি মিথ্যা আরে কথা। রাজীব হিটলার তো গান্ধী তাই বলেছিলেন। আরে রাজীব গান্ধী যা পেয়েছিলেন এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি। হিটলার, রাজীব গান্ধী মুসোলিনিও হেরে একই কথা গেছিলেন। বলেছিলেন। আমি যে একটা কথা কথা আপনি বলছেন হিটলারের কংগ্রেসের সঙ্গে তুলনা একটাই করছেন, মুশকিল। 1933 সালে এটা ঘটনা যখন হিটলার, মুসোলিনি রাইখস্টাগে একই কথা অগ্নিকাণ্ডের বলে ঘটনা ক্ষমতায় ঘটে এসেছেন। তখন হিটলারের পক্ষ থেকে মানে হিটলারের দলের পক্ষ থেকেও কিন্তু কমিউনিস্ট সাংসদদের সকলকে বহিষ্কার করা হয়, একই রকম ঘটনা কিন্তু। এবং তারপরে কমিউনিস্টরা ভাবছেন এই করে যদি তারা পার্লামেন্টে অন্তত ডাবল হ্যাঁ, ফিগারে এটা যেতে স্বীকার পারে, করছি। এবারে তো ডাবল ফিগারেও যেতে পারবেন না, না। আমি বলছি এটা স্বীকার তাদেরকে করছি তো। যখন রিজেক্ট করে মানে দিয়েছে, ওই- আমি স্বীকার করছি না। বামফ্রন্ট আমি বলছে এটা করছি না। বামফ্রন্ট বলছে নরেন্দ্র মোদি ইজ ইকুয়াল টু হিটলার, মোদি নিউ ইন্ডিয়া ইজ আমি তো কখনোই বলিনি। 1930 জার্মান। আরে এটা বামফ্রন্ট তো স্বীকার কিছুই জানে না, করছি তারা না, তো সেটাই চে উত্তর গুয়েভারাকে দেশপ্রেমিক বলে, যে ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড একজন টেররিস্ট, হ্যাঁ, আপনারা- এবং আপনারা যাকে তো- 3টে আপনারা না, গভর্নমেন্ট সেটা রাম মন্দির আপনারা তো ঘুরে বলেন, মেরেছে। অমিত শাহ না, না, terrorist। এটা আপনারা তো এই যে ব্রিটিশদের কাছে ধরুন মুজরি করে দিয়েছিলেন যে আপনারা 2016 আন্দোলন আধার বিল আপনারাই একই রকম ভাবে বুঝে তো আপনারা দিয়েছেন। পাস করে নিয়েছিলেন, মানে আপনাদের- আপনারা তো আধার বিল পাস করে নিয়েছিলেন, সেটা অস্বীকার করেন কি? আধার বিল 2016-তে আপনাকে একটা কথাই খালি বলছি যে এখন আপনারা যেটা বলছেন যে বিল পাস হচ্ছে, এতদিন অবধি সংসদে যা হয়নি, এবারে সংসদের বিল পাস নিয়ে 2019-এর থেকে এখনো অবধি যতবার বিরোধীরা কোর্টে গেছে, না, না, যতবার ভোটাভুটি বিরোধীরা কোর্টে গেছে, তারা আলোচনাই করেননি। তারা কোর্টে আমরা তো গেছে। আলোচনাই আরে করিনি। আপনাদের কাছে রাস্তা খোলা এখানে আছে, তো আপনারা তো আদালত নির্দেশ আর বিশ্বাসের পাচ্ছেন না। ভিত্তিতে রায় দিচ্ছে। এই যে বাবরি মসজিদ অযোধ্যা নিয়ে যে বিতর্ক ছিল, তাতে আদালত তো বিশ্বাসের ভিত্তিতে রায় দিয়েছে। আমরা তো আদালতের বিশ্বাস প্রশ্নে কেন? যাচ্ছি না। আর্কিওলজিক্যাল একবারও নয়, আপনি ভুল করছেন। আপনি বিজ্ঞানসম্মত আদালতের রায়টা ব্যাপার পড়ে নেই। নেবেন, আর একবার দয়া করে পড়ে নেবেন। এটা হয়তো আপনার সীমাবদ্ধতা পড়ার সময় পাননি। বিশ্বাসের ভিত্তিতে ওই রায়টা হয়েছিল। আমরা আজকের আলোচনাতে আমি আমরা দেখতে জানি, পেলাম আমার যে কাছে যে এই যে document ধরুন আছে, তাতেও এই আছে যে যে বিরোধী শূন্য archaeological সংসদে একের পর এক এইভাবেই বিলগুলো পাশ হয়ে গেল, যে বিলগুলোর আগে সংসদের সাসপেন্ড করে দেওয়া হলো যাতে কোনো বিরোধী স্বর না ওঠে। যাই হোক, এই বিষয়টি নিয়ে আগামী দিনে রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে কতটা হয় গুরুত্ব পায়, এবং আগামীকাল 22 তারিখ সেখানে দেশভর কর্মসূচি রয়েছে সমস্ত বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদের। দেখা যাক সেই কর্মসূচি কতটা বড় হয়ে ওঠে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন নারায়ণ চক্রবর্তী, রিজু দত্ত, ধনঞ্জয় মৈত্র, স্বপন মণ্ডল। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।